শুরুতেই ডাক্তার পিনাকি আপনার কাছে যেতে চাই। আহ, বাংলাদেশের আলোচিত যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তার আগে একটু জানতে চাই, প্রথম আলো ডেইলি স্টার এই দুটি গণমাধ্যমে যে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম সেখানে ঘুরে ফিরেই আপনাদের আহ, দুজনের নামই আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের ভূমিকা কিংবা যে ধরনের মব তৈরির সরকারের একটি পক্ষ থেকে আমরা মব তৈরির যেই অভিযোগ শুনতে পাচ্ছি সে বিষয়ে আপনার মন্তব্য, প্রতিক্রিয়া দিয়ে একটু শুরু করতে চাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ধন্যবাদ। প্রথমে আমি বলে নিই যে তারাই সেই প্রতিষ্ঠান যারা বাংলাদেশে 1/11 ঘটিয়েছে। এটা ডকুমেন্টেড ট্রুথ। 1/11 ঘটিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এই দুই পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার। হাসিনার শাসন আমলে তারা ক্রমাগত জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছে এবং তারাই আজকে এই মব ন্যারেটিভ তৈরি করছে। যারা হাসিনার আমলে জঙ্গি জঙ্গি বলে চিল্লাতো, আজকে তারাই মব মব বলে চিল্লাচ্ছে। জঙ্গি এবং মব এই দুইটা শব্দই তৈরি সেই হাসিনার শাসনে এবং সেই ফ্যাসিস্ট শাসনের যারা অবশেষ, তারাই আজকে সেই শব্দটাকে আজকে আর জঙ্গি বলে না, আজকে বলে মব। যাদেরকে তারা হত্যাযোগ্য বলে মনে করে, যাদেরকে এই সমাজ থেকে নির্মূল করা উচিত, তাদের গায়ে সে মব তকমাটা এঁটে দেয়। মব শব্দটা তো হিন্দুত্ববাদীদের শব্দ। আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখেন, মোদির মিডিয়া দেখেন, গদি মিডিয়া দেখেন, আপনি দেখেন মুসলমানদেরকে মব বলা হয়, জিহাদিস্ট মব। ওইখান থেকে ধার করছে তো এরা, এটাই করবে। এই প্রথম কথা শেষ। দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সম্ভবত আমরা শুনছিলাম পিনাকি ভট্টাচার্য আপনার কথা। আমি যদি এটার সাথে একটু যুক্ত করি যে আপনি প্রথম আলোর সামনে যে জিয়াফতের ডাক দিয়েছিলেন এবং অনেকেই অভিযোগ করছেন যে এই এই ঘটনার এক ধরনের বৈধতা উৎপাদনে আপনার ভূমিকা থাকতে পারে কিংবা সেই ঘটনার এক্সটেনশন বলে অনেকে দাবি করছেন। প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকা, তাদের যে আমরা গত 15 বছরের ফ্যাসিবাদী আমলে আপনি যে তাদের ভূমিকার কথা বলছিলেন, তার বিরুদ্ধে কি আসলে কোনো যে প্রক্রিয়াগত যেই মানে সঠিক প্রক্রিয়া কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কিংবা সেটি নেওয়ার সুযোগ ছিল কিনা, এখনই সেটি সম্ভব কিনা আসলে? না দেখেন, আমি তো ডেইলি স্টার নিয়ে কয়েকটা এপিসোড করেছি এবং একটা এপিসোডে আমি খুব স্পেসিফিক্যালি ডেইলি স্টার কি কি নিউজ ছেপেছে, কোন সময়, এমনকি ডেইলি স্টার তো এই বর্ষা বিপ্লবের সময় আমাদের আন্দোলনকারীদেরকে তো তারা দুষ্কৃতিকারী বলেছে, ডেইলি স্টার মাহফুজ আলম বলেছে। হ্যাঁ, মাহফুজ আলমের রোল নিয়ে তো আমি 38 মিনিটের সম্ভবত একটা এপিসোড করেছি এবং আমি বলছি এটা নিয়ে সম্ভব হলে 100 মিনিটের এপিসোড করা যায়, 100 ঘন্টার এপিসোড করা যায়। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের যে গণরোষ, এটা লেজিটিমেট গণরোষ আছে এবং এই দুইটা পত্রিকার তো আসলে শাস্তি দেওয়া উচিত ছিল। আইন করে এর বিরুদ্ধে কমিশন গঠন করে এই দুইটা পত্রিকাকে শাস্তি আদালতে তোলা উচিত ছিল, মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে। এটা তো হয়নি, বরং তারাই দাবি করে যে তারাই এই উপদেষ্টা পরিষদ তৈরি করছে, তারা উপদেষ্টাদেরকে নিয়ে যে বইটই ছাপায় আর কি। হ্যাঁ, সো তারা পার্ট অফ পাওয়ার হয়েছে, যাদের শাস্তি পাওয়ার কথা ছিল তারাই পার্ট অফ পাওয়ার হয়েছে এবং এটাই তো হয়েছে। এই জন্যই তো বিপ্লবটা ধ্বংস হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার গত 15 বছর শুধু নয়, 1/11 সময় থেকে যে কাজ করেছে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে তুলে দিয়েছে, তো রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের বিচার হতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত মানুষের গণরোষ এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে থামবে না। কিন্তু আমরা যদি নিকট ভবিষ্যতে আবার ক্ষমতার যে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমরা যে অভিযাত্রার স্বপ্ন দেখছি, সেখানে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন তাতে আসলে কি কোনো ব্যবস্থা নেয়ার সম্ভাবনা দেখছেন? আসলে বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবলই হবে না যদি প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হয়। প্লেন এন্ড সিম্পল।
প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হলে বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবল হবে না, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হবে না, খুবই বাংলাদেশের পরিষ্কার ফ্যাসিস্ট বক্তব্য। শাসনের ফিরে আসার সম্ভাবনা এটা নষ্ট হবে না, এটা বন্ধ হবে না। সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনার কাছে এবার একটু যেতে চাই। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে, অগ্নিকাণ্ডের ঘটনায় আপনার নামটাই সবচাইতে বেশি সামনে আসতে আমরা দেখলাম, এবং তার পরবর্তীতে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনার যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো বাংলাদেশে আহ, আহ, স্থগিত করা হয়েছে, কিংবা আপনি বাংলাদেশে এই মুহূর্তে আপনার যে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কথা বলার সেই সুযোগটি আসলে নেই। আহ, এই জায়গাতে আসলে যদি আমরা মানুষের বাকস্বাধীনতার কথা বলি, যেই বাকস্বাধীনতার ভিত্তিতেই আসলে আপনার বাংলাদেশের মানুষের সামনে কথা বলার অধিকার আপনি রাখেন, ঠিক একই বাকস্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার জায়গা থেকে আসলে প্রথম আলো ডেইলি স্টারের যে দুর্ঘটনা অথবা যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? দুটি, আপনাকে এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই পরিস্থিতি আমরা দেখলাম, এই দুটির কোনোটি কি আসলে বাকস্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতার জন্য স্বাস্থ্যকর কিনা? মামলায় ব্যবহার করতো, বিভিন্ন ঘটনা ইনসিডেন্টে নিয়ে নিয়ে তাকে বসাতো, সে হলো মানে বোমা বানাতে পারে, তাকে দিয়ে একটা মামলা করা হতো, এবং সব মামলাতে, অনেকগুলো মামলাতে সে আসামি। সেই আলামিনকে দিয়ে আবার ফের আজকে এই বোমা বানিয়ে তারপরে সেখানে নাটকটা সাজানো হলো। এই গত 1.5 বছরে বাংলা এডিশন, রংপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বিভিন্ন জায়গায়, অন্তত 10টা জায়গায় প্রথম আলোর এই রংপুর, লালমনিরহাট অথবা কুড়িগ্রাম, আমার মনে নাই, সেখানে প্রথম আলো সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে আপনারা বাড়িঘর করেন, আপনারা টিন সব খোলেন, আগুন লাগান। সেগুলো প্রথম আলো সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে, তুলে তারপরে পরের দিনের পত্রিকায় তারা নিউজ করেছে যে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা। কিন্তু ইলিয়াস হোসেন, আপনি আমাদেরকে বলেছে যে তারা এই কাজগুলো করেছে। এইভাবে তারা যদি সাংবাদিকতা করে, এই সাংবাদিকতা করে তো বাংলাদেশে কেউ প্যারালাল হইতে পারবে না। ইলিয়াস হোসেন, আপনি যে অভিযোগের কথাগুলো বলছেন, মানে আমি যদি একটু এখানে যুক্ত করি, আপনি যে অভিযোগের কথা বলছেন, ডক্টর ভট্টাচার্য যেটি বললেন যে এগুলো তো আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা ক্রিমিনাল অফেন্স, কিন্তু তার বিপরীতে মানে যেভাবে প্রথম আলো ডেইলি স্টার আসলে যেই অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, তার মধ্য দিয়ে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের কোনো পরিবর্তন কি আদৌ হবে, কিংবা এগুলোর আসলে সুবিচার হবে কিনা সেক্ষেত্রে আসলে? আচ্ছা, একটা আপনি কি আমাকে প্রশ্ন করলেন না দাদাকে? আপনার কাছে জানতে আমি একটা কথা বলি। আজকে যেই সরকার, যেই নপুংসক সরকার আজকে আপনার এই প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে, অগ্নিকাণ্ডের ব্যাপারে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এই সরকারের জন্ম কিভাবে? এই সরকার কি নির্বাচন করে এসছে? আজকে শফিকুল আলম কথা বলে, শফিকুল আলম এই সরকারের পার্ট হয়েছে কেন জানেন? শফিকুল আলম প্রথম ব্যক্তি যিনি কিনা এফপিতে আপনার করেছেন, এই সংবাদ করেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তা আমার তো তাহলে প্রধান উপদেষ্টা হওয়ার কথা। আমি তো সেই জুলাইয়ের 19 তারিখে বলেছি শেখ হাসিনা পালিয়েছে। আমি আমার সেই সোর্স থেকেই আমি জেনেছি যে সে যে পালাবে, তার পালানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আমার প্রধান উপদেষ্টা বানায় দেন আপনারা। উনি এই এক পালানোর কথা বলে, আপনাকে যদি আমি আমার এই জায়গায় আজকে আপনাদের বাংলা এডিশনের দর্শক যারা আছেন, আমি সবাইকে কোশ্চেন করলাম, শফিকুল আলম নামে পৃথিবীতে একজন প্রাণী ছিল, এটা এই ইউনূস ক্ষমতায় আসার আগে কবে আপনারা জানতেন বলেন? আপনারা জানতেন? আমি জানতাম, আমি তাকে চিনতাম। আপনারা জানতেন কিনা? তার অবদান কি? এই গেল 2014 সালের পর থেকে ইলিয়াস হোসেন কি করেছে, পিনাকি ভট্টাচার্য কি করেছে, যারা আরো অনেকেই আছে, আমার যাদের সাথে সম্পর্ক খারাপ, তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে। শফিকুল আলম কি করেছে? তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তার টক শো দেখি আমি, সে জায়গায় বলে যে এই ধরনের মববাজি, এগুলো তো আমরা, তুই এই মবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছিস তোরা। সেই মবের সরকার তোরা যদি এটাকে মব বলিস, তাহলে তোরা মবের সরকার। কোন নির্বাচনের মাধ্যমে এই সরকার আসে নাই। তা আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এইটা করে তারপরে কি হলো? এই পত্রিকা অফিসে যদি কেউ, পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা একদিন আর 2 দিনে হয় নাই। এই যে আজকে আমরা আইসিটি বলছি, গুম কমিশন বলছি, বিভিন্ন কমিশন হয়েছে, বিডিআর এর কমিশন, স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট কই? সেই রিপোর্টের বেসিসে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গুম কমিশনে আলেমদের, আমার পরিচিত অন্তত 10 জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন। কি নালিশ? তারা গুম ছিলেন,
বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে সেটা 54-এ হোক আর যেই কারণেই হোক, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে তাহলে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে। সেই আলেমরা 1.5 বছর, 2.5 বছর, 5 বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা। সেই অজ্ঞাত স্থানে থেকে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান, মহিউদ্দিন, মতিউর রহমান, এই ওর নাম কি, আরেকজন আছেন আমি ভুলে গিয়েছি নামটা, ওনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতেন, তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারোগেশনে কি বলছেন সেটা তাদেরকে, সেটার উপরে বেসিস করে এই আপনার প্রথম আলো নিউজ করতো তাদের ইচ্ছা মতো। তারা যেই নিউজ করতো সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো। অমুক আনসারুল্লাহ বাংলা টিম নাকি উনি সদস্য, অমুক জঙ্গি সংগঠনের সদস্য। প্রথম আলো যেটাই করতো সেটাই। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমার ফেসবুক পেজে গেলেই দেখবেন সেগুলো, বাংলা এডিশন গত 2-3 দিন ধরে যে নিউজগুলো করেছে সেখানে প্রথম আলোর এই নিউজের সবগুলো দেওয়া আছে, পোস্টগুলো দেওয়া আছে, তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে। সেখানে প্রথম 2009 সালে এই ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, 2010 সালের জুন মাসে প্রথম আলো নিউজ করলো যে বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে আপনার বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। পরের 21শে আগস্টের আগে 30 জন সহ তারেক রহমান সহ 30 জন নতুন আসামি, নতুন করে চার্জশিট দেওয়া হলো, সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো, যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম, বাবরের নাম, সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজাকুল হায়দারের নাম, সাবেক মহাপরিচালক এনএসআই আব্দুর রহিমের নাম, সাবেক পুলিশের 3 জন চিফকে ধরা হয়েছে, কারোর নাম বলে নাই, সাক্ষী প্রমাণ কোনো জায়গায় কোনো কিছু নাই, তাদেরকে সেই মামলায় করা হলো। কেন করা হলো? এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে। আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে গিয়েছেন, ভুলে যেয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মায়া কান্না দেখাচ্ছেন, আপনাদের জন্য একদিন মায়া কান্না এই দেশের মানুষ দেখাবে। আপনার এই যে অভিযোগগুলোকে সামনে রেখে যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন যেই অভিযোগের কথাগুলো বলছিলেন এবং আপনিও যেই রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে প্রথম আলো ডেইলি স্টার যে ভূমিকার কথা বললেন, তাতে করে আসলে যদি আমরা যদি দেখি যে আদালতে মানে ইলিয়াস হোসেনের কথা উদ্ধৃতি করে আমি বলি যে রাষ্ট্রের অনুমতি ছাড়া আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা এই যে জঙ্গি নাটকের উস্কানি দাতা হিসেবে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া নাই যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আসলে যেই পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনে আসলে কতটুকু পরিবর্তন আমরা দেখতে পাবো। একই সাথে বাংলা এডিশনের যেই এনওসি বাতিল করা হলো খুবই স্বল্প সময়ের মধ্যে, যেটিও আসলে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, কোনো গণমাধ্যমের এনওসি আসলে এত দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই। তার মানে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সরকার তারা আসলে খুবই অ্যাক্টিভ রোল প্লে করছে, যেখানে একটি গণমাধ্যমের এনওসি বাতিল করা সম্ভব হচ্ছে এত অল্প সময়ের মধ্যে। তাহলে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনারা বলছিলেন, তাতে করে আমরা এই সরকারের পক্ষ থেকে কি আদৌ কোনো ব্যবস্থা দেখার সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা ইলিয়াস, ওই যে গতকাল নজরুল ইসলাম খানের যে বক্তব্য গত পরশু, একটু এটাকে পাওয়া গেছে আমার দেওয়া ইয়েটা, নজরুল ইসলাম খান সকলের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে সবার সামনে উনি বললেন ফ্যাসিবাদী হাসিনা। প্রথম আলো সেইটা নিয়ে নিউজ করলো, ফ্যাসিবাদী শব্দটা কেটে দিল। মানে দেখেন, পরবর্তীতে সংশোধন অন রেকর্ড পরবর্তীতে তো ঠাপ খেয়ে সংশোধন করছে। এটা তো ঠাপ প্রত্যেক দিনই খায়। হ্যাঁ, ঠাপ না খেলে সংশোধন করতো না। মানে ওকে তো বলতে হবে যে পৃথিবীতে প্রথম আলো ডেইলি স্টারের ইয়ে করবে কিভাবে, মানে প্রফেসর ইউনূসের সরকার মানে তাদের বিচার করবে কি, মানে সংবিধান সংস্কার কমিটিতে ডাকা হয় মতিউর রহমানকে মতামত নেওয়ার জন্য, মাহফুজ আলমকে ডাকা হয় মতামত নেওয়ার জন্য। মাহফুজ আলমকে ডাকলেই শুধু হবে না, তার বউকেও ডাকতে হবে, মাহফুজ আলমকে বউকেও ডাকতে হয় মতামত নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, মানে মাঝে মাঝে মনে হয় যে সমস্ত বলি যে ওই মতিউর রহমান, মাহফুজ আলমের বউ, ও সংবিধান বুঝে?
মানে ভাব দেখায় বুঝে, কিন্তু এরা তো আসলে কিচ্ছু বোঝে না, রাষ্ট্র বোঝে না, সংবিধান বুঝে না। আচ্ছা বলেন, আমাদেরকে ডাকছে একবার হাফ অ্যান আওয়ারের জন্য কথা বলার জন্য, ডাকেনি। তো এটাই তো সেই এলিট স্ট্যাবলিশমেন্ট, এটাই এলিট স্ট্যাবলিশমেন্ট, বেকুব, অপদার্থ, মূর্খ, এরা বাংলাদেশ রাষ্ট্রটাকে ধরে আছে, এটা ধরে আছে। এবং এই বাংলাদেশ রাষ্ট্রটাকে যখন আমরা দখল নিতে যাচ্ছি তখন আমাদেরকে মব বলতেছে, যখনই আমরা দখলটা নিতে যাচ্ছি তখনই আমাদেরকে মব বলতেছে। মানে জনতা মব, মানে মাহফুজানা মতিউর রহমান কখনো মব না, যদিও তারা 111 ঘটাইছে। মানে রাষ্ট্র ক্ষমতাকে থেকে কেড়ে নিছে, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে কেড়ে নিছে 111 ঘটায়, কিন্তু তারা মব না। আর্মিকে দিয়ে, মানে বাংলাদেশের দুইটা পত্রিকা ইন্ডিয়া এবং আমেরিকার সাথে মিলে 111 ঘটাইছে, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত সত্য। এইরকম একটা রাষ্ট্রদ্রোহ করছে, তারপর মইনিউকে দিয়ে আর্মিকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করছে, রাষ্ট্র ক্ষমতায় দখল করে রাষ্ট্র ক্ষমতায় ছিল 2 বছরের বেশি সময়, তারাই সরকার গঠন করেছিল, তারাই এই যে সুশীল সমাজ, এরাই সরকার গঠন করেছিল। এবং প্রেস সচিব তখন তো হয়েছিল, ডেইলি স্টারের সহ সম্পাদক ছিল একজন, সে তো তখন ইয়ের প্রেস সচিব হইল, ফখরুদ্দিনের প্রেস সচিব হলো, তাই তো বোধ হয় না ইলিয়াস? ডেইলি স্টারের ইয়ে তো ডেইলি স্টার অ্যাসিস্ট্যান্ট এডিটরই তো প্রেস সচিব হয়েছিল। মানে সব তো ডেইলি স্টার প্রথম আলোর মালগুলো যেহেতু 111 সরকার গঠন করলো, তাই না? এবং লিস্টিত সরকার গঠন, মানে এটা ষড়যন্ত্র কিভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল, প্রথম তারা শফিক রেহমানের কাছে যায়। শফিক রেহমান এটা আমাকে নিজে বলছেন, শফিক রেহমানের বাসায় যায়, বাসায় যাওয়ার কথা ছিল মতিউর রহমান, মাহফুজানাম এবং দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বেশি চালাক যায়নি, মতিউর রহমান এবং মাহফুজানাম গেছে এবং শফিক রহমানকে এই প্ল্যানটা বলছে, 111 কিভাবে ঘটানো হবে এই প্ল্যানটা বলছে। এবং শফিক রহমান বলছে আমি এটার মধ্যে নাই। তারপরে তারা নিজেদের মতো করে এটা ঘটাইছে। তো ধরেন দুইটা রাষ্ট্র, বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে, সেনাবাহিনীকে ব্যবহার করে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব। হ্যাঁ, মইনিউ যেটা করছে ওই দিন বঙ্গভবনে, যে ওটা মব না? ওটা মব না? মানে 111 যে ঘটাইছে, ওই যে আর্মি যে ট্যাঙ্ক দিয়ে আর্মি সোলজার নিয়ে নিজেরা নিয়ে যে ইয়াজউদ্দিনকে অবরুদ্ধ করে তার কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নিল, এটা মব না? আমরা তো ক্ষমতা নেওয়ার কথা চিন্তাই করি না, আমরা তো প্রতিবাদ জানাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনি যদি 2007 থেকে সেই 111 থেকে যদি এখনো পর্যন্ত যদি মানে আমরা ধারাবাহিকভাবে আসি, মানে প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকার কথা আপনি বলছেন, তাহলে সব সময় তো তারা একটা উইন উইন সিচুয়েশনের মধ্যেই আছে। ইভেন আমরা বর্তমান সরকারের সময়েও দেখছি যে কারণ রাষ্ট্রটা জনগণের না, রাষ্ট্রটা এখনো জনগণের না, তো এটা এলিটদের রাষ্ট্র। আমি তো সবসময় বলি, আমি হাসিনার আমল থেকে বলি, আমি এটা এলিটদের রাষ্ট্র। হ্যাঁ, এই জনগণের রাষ্ট্র একসময় প্রতিষ্ঠিত হবেই, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, না হোক একদিন না একদিন হবেই। জনগণ তার ক্ষমতা রিক্লেম করবেই। জনগণ তো কোনো মানে নিশ্চুপ নির্বীর্য বিষয় না। জনগণ কি জিনিস এটা 2024-এর জুলাই আগস্টে জনগণ দেখাই দিছে। এই জনগণ একদিন এই রাষ্ট্রের মালিকানা এটা দখল করবে। আমাদের লড়াই হচ্ছে, আমার লড়াই যদি বলেন, আমার লড়াই হচ্ছে জনগণ কিভাবে রাষ্ট্রের মালিকানাটা ফিরে পাবে বা ক্লেম করতে পারবে। কিন্তু 36 জুলাই এত ছাত্র জনতার রক্তের মধ্য দিয়েও আসলে মানে জনতার রাষ্ট্র যদি না হয়, মানে সেক্ষেত্রে আসলে আর কত জীবন প্রয়োজন এই দেশকে জনতার রাষ্ট্রে পরিণত করতে হলে? মানে আপনি ইউরোপের ইতিহাস দেখেন না কেন? ইউরোপে কি গণতন্ত্র কি খুব সহজে প্রতিষ্ঠিত হয়েছে? অনেক রক্তপাত এড়িয়ে, অনেক রক্তাক্ত পথ এড়িয়ে এই ইউরোপে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি আমেরিকাতেও দেখেন, এই কি রাস্তাটা কি সহজ? মানে ডেমোক্রেসির রাস্তাটা কি সহজ বা খুব সংক্ষিপ্ত, বা একটা ঘটনা ঘটলেই আমি এখানে পৌঁছে যাব? না, এটা একটা সবসময় একটা রাস্তা। এটা আপনি আগাতে থাকবেন, জাতিকে নিয়ে আগাতে থাকবেন, তারপরে দেখবেন আপনি যেখানে লক্ষ্য বলে মনে করছিলেন, তারপরে লক্ষ্য আরো অনেক দূরে সরে গেছে, আবার ওইখান থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে। কিন্তু তারপরেও দেখেন, আমাদের কি প্রোগ্রেস নাই? প্রোগ্রেস আছে, তো অনেক প্রোগ্রেস আছে। দেখেন
2006-এ প্রথম আলো ডেইলি স্টার 111 ঘটাইতে পারছে, আজ পারবে 111 ঘটাইতে? পারবে? সবাই তো আছে, হ্যাঁ, তার প্রভুরা আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, আর্মিও আছে, ওয়াকার সাহেব আছে, মিলে যে করুক তো একটা 111, পারবে? পারবে না। হ্যাঁ, তো আসলে তো আমাদের জনগণের এজেন্সি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা তো আস্তে 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 ক্ষমতাবান হচ্ছি, আমাদের কণ্ঠস্বর দাঁড়াচ্ছে, আমরা কথা বলতে পারছি, আমাদের কথা শুনছে, মানুষজন শুনছে। হ্যাঁ, আজকে ধরেন মানে একটা নির্বাচন হলো, হুএভার ক্ষমতায় আসলো, হুএভার XYZ যেই ক্ষমতায় আসলো, সে কি হাসিনা হয়ে যেতে পারবে? পারবে না। গুমখুন করতে পারবে? পারবে না। এই জিনিস বাংলাদেশে প্রোগ্রেস আছে, কিন্তু প্রোগ্রেস গুলো অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আপনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ ট্রান্সকম গ্রুপের যে পারিবারিক একটি হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এনেছিলেন। এটিও তো একটি অনেক বড় গুরুতর বিষয় আসলে, সেটি তদন্ত কিংবা আইনানুগ প্রক্রিয়ার আসলে আপডেটটা কি আপনার কাছ থেকে যদি একটু জেনে আসতে পারি। ইলিয়াস হোসেন, আপনাকে একটু আনমিউট করে কথা বলতে হবে। দুঃখিত, আমি যেটা বললাম যে 111 কথা, এই যে দাদা বললো যে মাহফুজ আনাম এবং মতির যেই ওদের যে ভূমিকা, মাহফুজ আনাম কিন্তু এই গেল বছর 2 আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে 111 সময় ডিজিএফআই এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি, মানে করা ঠিক হয় নাই, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জি, নিজে স্বীকার করেছে, ক্ষমা চাইনি, বলছে আমার ভুল হয়েছে, রিগ্রেট করেছে। it was my bad editorial judgment. রাইট, it was my bad editorial judgment. হ্যাঁ, ক্ষমা চাইনি, কিসের ক্ষমা চাইবো? ও ক্ষমা চাইবে কেন? ও তো ঈশ্বর, ও তো ফেরেশতা, ও স্বীকার করেছে, সে তার এই ভুলটাকে সে স্বীকার করেছে। এডিটোরিয়াল জাজমেন্ট, ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আর কি। এখন আপনি একটা আমি ভুল করছি, মাপ চাই, ওই কথা তো ওরা বলবে না, ওরা আমরা বলবো, আমরা যারা এলিট না, আমরা বলবো। ঘটনা খালি একটা না, এরকম ঘটনা অনেক আছে। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনি আজকে যেই সরকার কথা বলছে যে আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি, এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি, এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে। একজন বাণিজ্য মন্ত্রী, মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নেবেন, তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না। কিন্তু আপনি ইউনূসের সরকার, এটা হলো গিয়া নতুন ধরনের সরকার, আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন, আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন, আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে। আপনি বাণিজ্য উপদেষ্টার কথা বলছেন? বাণিজ্য উপদেষ্টা রেজওয়ানা, উনি এনজিওতেও থাকবেন, উপদেষ্টাও হবেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন, আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নেবেন, দীপুর সব কোম্পানির ওনার জামাইয়ের নামে লিখে নেবেন, সবই করবেন, ওনারা সব কিছু করবেন, কোনো বিচার হবে না। এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমাকে যা মনে চায় বলবেন, আপনার রাইট আছে, আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি আমার এই জাতীয় সঙ্গীত চাই না, আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছি যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা, আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়ায় যাইতে হবে, কোনো না কোনো ভাবে জড়ায় যাইতে হবে আপনাকে। এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না, এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল, সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই, তারা তো তখন আইন হাতে তুলে নেবে। আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে অগ্নিকাণ্ডের ঘটনা, কেন মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না। আজকে এই গেল 15 দিন ধরে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায়, আমি তো গত এই 10 বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয়, এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে। কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা হইলাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল 15 মাসে মনে করেন
কথার কথা, আমরা খুব বিশৃঙ্খলা করি। আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো, আমরা দুইজন এই গত 1.5 বছরে কয়জন মানুষকে হত্যা করেছে? এই ইউনূস সরকারের সময় সব মিলায় শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে 38 জনের। এই গেল 15 বছর, এই কয়দিন আগের জরিপ এটা। আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার কি অনুসন্ধানী প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলা এডিশন করেছে সেটা? আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নেই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা, ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা আপনার অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে 2 হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সে এখানে, এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? পিনাকি ভট্টাচার্য, মানে আপনার প্রশ্নের সাথে কিন্তু কথা হচ্ছে দাদা যে কেউ যদি নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে এইভাবে একটা ছবি তুলেছে, এই ছবিটাই সবখানে। কিন্তু কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তি থেকে কি একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেওয়া যায় কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। না, সেটা তো বটেই। আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা এনওসি বাতিল করা হয়েছে, যে বাংলা এডিশনের অপরাধ থেকে। তখন আমাকেই আবার ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রবাবলি এই কারণে। আমি সেই জন্য বললাম, যেহেতু একটা রেকর্ড থাকবে, সেই জন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আর কি। পরিষ্কার আমার মনে হয়। আমরা একটু পিনাকি ভট্টাচার্য আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতির যে পালাবদলগুলো চলছে সেই প্রসঙ্গে কথা বলতে। আমরা গতকালকের একটি খুবই আলোচিত এবং আলোড়িত একটি প্রসঙ্গ একটু সামনে আনতে চাই আপনার মাধ্যমে। জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠকের যে খবরটি আসলে প্রকাশ করেছে রয়টার্স, যদিও সেটি জামাতের আমিরের পক্ষ থেকে আরেকটি বিবৃতির মধ্য দিয়ে বলা হয়েছে তিনি আসলে কোনো গোপন বৈঠকে আসলে মিলিত হননি। জাস্ট এটি ছিল আসলে সেই কূটনীতিকদের কাছে বৈঠকটি তাদের পাবলিসিটির প্রসঙ্গেই মূলত রয়টার্সের সাথে বলা। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে জামাতের আমির যদি গোপন বৈঠক করার ইচ্ছাই পোষণ করবেন, তাহলে সেটি নিশ্চয়ই তিনি গণমাধ্যমকে প্রকাশ করতেন না। আবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনিও আসলে এক ধরনের বাহাবা দিচ্ছিলেন, এটি আসলে একটু যদি ব্যাখ্যা করেন। দেখেন, বাহাবা দেওয়াটা আরো বেশি কিছু বলা উচিত ছিল। কারণটা হচ্ছে কি, যে এইখানে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্টভাবে। রয়টারে যেই সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে, এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে। হ্যাঁ, মানে গোপন বৈঠক করে সেটি ফাঁস করে দিয়েছেন। জি, কতখানি মিথ্যাচার। মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন, এবং আমি বলতেছি আমাকে ধরেন আজকে আপনার আর আমার সাথে কথা হচ্ছে, আপনি আসছেন আমার এখানে, এসে আপনি বললেন, মানে ঘটনাটা এরকম, আপনি আমার বাসায় আসছেন, বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন,
কথাবার্তা করে বললেন যে দাদা আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না কাউকে। তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন, আরো অনেকেই তো আসে, আরো অনেকে এসছে, সবার কথাই বলছে, আপনার কথা কেন বলবো না? তো স্পষ্ট থাকা, পরিষ্কার থাকা উচিত। আমি একজন পাবলিক ফিগার, আমার কাছে আসছেন আপনি, আমি কেন এটা গোপন রাখবো? এই কথাই তো বলছে, মানে পত্রিকায় রয়টার্স এটাই আসছে তো, জি মানে এইটাকে বলছে যে গোপন বৈঠক করা হয়েছে। এটা তো এত বড় মিথ্যাচার, এত বড় টুইস্ট, এইটা তো মানে কি আর বলবো, কি আর বলবো। পিনাকি ভট্টাচার্য, আপনার ব্যাপারে মানে আরেকটি এই মানে ভদ্রলোক এই ভদ্রলোক একটু কি বলবো, এই ভদ্রলোক একটু সরল ভাবে কথাবার্তা বলেন তো, সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি। সেই জন্য আমি ওনাকে বাহবা দিছি, বলছি যে ঠিক করছেন, এটা হয়েছে, ভালো হয়েছে। আপনার ব্যাপারে আসলে অনেক সময় আপনার বিভিন্ন আপনার যে বয়ান আসলে আপনি যেটি আপনার ফলোয়ারদের জন্য যেটি আসলে আপনি দেন, সেখানে আমরা অনেক সময় দেখি জামাতের প্রতি আপনাকে কিছুটা সফট মনে হয়। আসলে জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা? অনেকের এটি একটি বড় প্রশ্ন। পিনাকি আমি ভট্টাচার্য। একটা সম্পূরক প্রশ্ন করি। এটা আমার একজন 2 দিন আগে মানে বলতেছে যে দাদা নাকি হ্যাঁ, বলো। জামাতে নির্বাচন করবে, বুঝছেন? তো আমি হাসলাম। এটা আরো বড় খবর। জি জি বলেন। তো নির্বাচন নমিনেশন ফর সাবমিশনের ডেট তো পার হয়ে গেছে। তো এটা যে না, এটা যে গুজব এবং এটা যে মিথ্যা কথা, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি, ইনক্লুডিং জামাত। হ্যাঁ, সেই সমালোচনা আমি এখনো করি। আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে, আমি সেগুলো এই কিছুদিন আগে, আপনি ধরেন খুব বেশি না, আপনি যদি আমার গত মাস তিনেকের ভিডিও দেখেন, এর মধ্যেই আছে। আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না, মাস তিনেকে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। জামাতে ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে, আমি তাদেরকেও বলি, তখনও এগুলো বলি। যেমন আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে 1971 জামাতের যে ভূমিকা, এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে, স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে। 1947 পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। এগুলো আমার ভিডিওতে, বেশি দিন আগের কথা না। মানুষ তো আমাকে 2013 ভিডিও দেখায়, আমি এইটা এখনকার এই সময়ের ভিডিওতে বলেছি। আমার 2013 একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায়। আমি তখন ওইখানে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে। আমার সেই অভিযোগ স্টিল আমার অভিযোগ ভ্যালিড। আমি এটা জামাতকে বলি যে 1971 25শে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা, টেক্সট বুক রেফারেন্স হয়েছিল। ইয়েস, জামাত এটা অস্বীকার করে না। আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি, আপনারা কখনো মানে ওই 1971 25শে মার্চ থেকে 1971 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন? বলে না, আমরা জানাইনি। তাহলে এইখানেই তো আপনার একটা মরাল ফেলিওর, আপনাকে এটাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 1971 25শে মার্চের পর থেকে 1971 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টও তো আপনাদের মন্ত্রী ছিল, আপনাদের দলের মন্ত্রী ছিল, দলের লোক ছিল মন্ত্রী হিসাবে। তো তাহলে 1971 পাকিস্তানিরা যা যা করেছে, এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই, তাই না? এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে। এখন এটা আপনি কিভাবে নেবেন, এটা তো আমি তার জামাত করি না, আমি তার এটা বলে দেবো না, এটা ওনাদেরকেই বলতে হবে। এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা, তো এটা এই সমালোচনাটা আমার এখনো আছে, আমি এখনো বলি ওনাদেরকে এটা। এবং এইটাকে স্পষ্ট করা, এইটা ক্লিয়ার করা, যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা, এটা এখনই সময়, এখনই রাইট টাইম। কিন্তু পিনাকি ভট্টাচার্য, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যদি একটু দেখি, যে জামাতের সমালোচনা করার জন্য ঘুরে ফিরে 71-এই কেন বারবার ফিরে যেতে হয় আসলে? মানে জামাতের সমালোচনার জন্য সমকালীন কোনো বিষয় কি আসলে নেই, যেটি নিয়ে আসলে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদেরকেও 71টা না, ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। দেখেন, আমি যে জামাতের সমালোচনা করলাম এখন 71 নিয়ে,
সে সমালোচনা কি বিএনপি করতেছে? না, কিন্তু সে বিএনপি সমালোচনার ভাষা কিন্তু সেটা না। বিএনপি অন্য কিছু বলে, আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে। আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি, ক্রিটিসিজম তো করছি। আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু ৭১ না, আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু ৪৭। জি হ্যাঁ, আমি বলছি, আমি জামাতের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলি আর কি, যে দেখেন আপনারা ৪৭-এ মানে ৪৭-এর পাকিস্তান আন্দোলনটা কি ছিল? যে ভারতের নির্যাতিত বা পটেনশিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার, তাদের নিরাপত্তার জন্য। এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা। মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না, এটা দলিতদেরও আবাসভূমি ছিল। হ্যাঁ, দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল। যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল। যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, থাকতে পারেনি, সেটা অন্য বিষয়। তো তাহলে আপনি আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত, আপনি ৪৭-এ বুঝলেন না কেন? তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন? আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না, জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না। আমার সমালোচনাটা হচ্ছে, আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না। পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয়, আমরা তো কেউই ফেরেস্তা না। জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি এতে। আমি বলি হ্যাঁ, সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে, একটা ন্যারেটিভ আকারে বলতে। খুবই পরিষ্কার। আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয়। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন, বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয়। কারোর সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে, আসলে সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক, সে প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে। আবার একটু আনমিউট করে কথা বলতে হবে ইলিয়াস হোসেন। আমি ধন্যবাদ। আমি আসলে চরিত্র হনন করি না, আমি দুশ্চরিত্র হনন করি। এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন, যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের 3 দিন আগের পোস্টে যাবেন, যায় দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে করেছে। আচ্ছা, দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না, এগুলো করে। এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি? এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? এটা ওরা করে নাই, ওরা শুরু করেছে এটা। এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না, এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে, জানেন এটা? শহীদ মতিউর রহমান নিজামী, তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে, সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি, যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন। এখন বলবেন যে কেন করি? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে, আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নেই কেন? আপনি এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা, তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে, মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলেই ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে। এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে 2 দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফআই এর ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাইয়ের আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের যায় তারপরে 2.5 লাখ টাকা খরচ করে, এখন তো টার্কিতে আপনার $4 লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে, তখন $2.5 লাখ লাগতো, একসময় $1 লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার, মাহমুদুর রহমানের ওই ক্ষমতা নাই।
মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক। মাহমুদুর রহমান না সেগুলো না, দিয়ে মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিনপুকুরের সিইও, ওনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল, নিজের উনি তো ভেসে আসে নাই রে ভাই। উনি উনি মানে বাংলাদেশের বড় বড় পদে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার $2.5 লাখ জোগাড় করা? $2.5 লাখ মানে কি তখনকার দিনে? এখন তো 125 টাকা করে ডলার, তখন ছিল 80 টাকা 85 টাকা। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা 85 টাকা ছিল ডলার। তো কত ছিল মনে করেন? 1.5 কোটি টাকা ছিল। 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের জন্য ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি নিলেন? এটা প্রশ্নটা, এটা টাকার সোর্সটা, এটা প্রশ্নটা মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা শিওর না, সার্টেন না, আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি। উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছেন। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি, মাহমুদ ভাই বলতে পারবো। ওনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাইও তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমিও এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি, ধরেন আমার বাবার যদি নাকি দেশে যদি 10 কোটি টাকার সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $5,000 লাগবে, একটু দেওয়া যাবে কিনা। এখন আরেকজন দেখা গেল যে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই। সে যদি যায় বলে যে ভাই আমারে $500 দিতে হবে, তারে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো, সে যদি বলে 1 মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নেবে, তার জন্য তো $1 বিলিয়ন কোনো ব্যাপার না, $1 মিলিয়ন কোনো ব্যাপার না। ঠিক আছে, সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা, কিভাবে? কোনো কিছু না, জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন। আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, তুরস্কে টাকা না, ওরে গ্রেপ্তার করেন, ওনার বিরুদ্ধে মামলা করেন। না, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক এটা কে না জানতো? সেটাই তো, ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো? সম্ভবত একাই জানতো না এটা, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক। হ্যাঁ, মাহমুদ ভাই যখন টার্কিতে গেছেন, নাগরিকত্ব পেয়েছেন, আমরা সবাই জানি। উনি নিজেই বলছেন, এমন না যে ওনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে, তা না। উনি নিজেই বলছেন যে উনি টার্কির নাগরিকত্ব পাইছেন, এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। উনি তো ফ্রান্সে আসতে পারতেন, উনি ইউরোপে আসতে পারতেন, উনি ইংল্যান্ডে যাইতে পারতেন, আমেরিকায় যাইতে পারতেন, কোথাও যাননি। আরো সুযোগ সুবিধা বেশি ওইসব দেশে। হ্যাঁ, আরো সুযোগ সুবিধা বেশি। এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি। উনি বলছিলেন যে আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো। এবং ট্রু, মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাদি মারা যায়, এবং সবাই জানেন যে, এবং আমি ওই ইস্তাম্বুলে আমি এতদিন পরে প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে। আমার যে কি ভালো লাগলো তখন। মানে এমন না যে আমি রিলিজিয়াসলি আমার খুব ভালো লাগছে, তা না। মানে আমি তো সেই ছোট্টবেলা থেকে আজানের শব্দ শুনে বড় হয়েছি এতদিন পর্যন্ত। মানে এটা আমার মনের মধ্যে, আমার স্মৃতির মধ্যে এমন ভাবে গেঁথে আছে আজানের শব্দটা, যে যখন আসলো মানে আমার যে এত ভালো লাগলো তখন। এটা আপনার জন্য এটা একটা নস্টালজিয়া, এটা একটা কল্পনা করা যায় না যে আমার এত ভালো লাগছে। এবং আমি ইস্তাম্বুলে আবার যাব, আমি শুধু আজানের শব্দ শোনার জন্য যাব। মানে আমি যদি দেশে যেতে না পারি, অফকোর্স, তাহলে আমি শুধু আজানের শব্দ শোনার জন্য আমি ইভেন মাহমুদুর রহমান তুরস্কে যাওয়ার আগেও তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতেও ছিলেন, যেখানে তিনি তার পিএইচডি সম্পন্ন করেছিলেন। সেটিও একটি মুসলিম দেশ। উনি খুব সম্ভবত মুসলিম দেশের বাইরে অন্য কোনো দেশ কখনো বেছে নেননি। যাই হোক, আমরা বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আবার একটু আসি। পিনাকি ভট্টাচার্য, এনসিপি শেষ পর্যন্ত যে জামাতের সাথেই জোট করলো, নির্বাচনী যে সমঝোতা যেটি আসলে হলো, সেটির সফলতা কতখানি দেখছেন?
পিনাকি আমি ভট্টাচার্য। আমি আমি প্রথমে এই শব্দটার ব্যাপারে একটা আপত্তি জানায় রাখি। এনসিপি জামাতের সাথে জোট করেননি, একটা বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে। সেই ফ্রন্টে জামাত পার্ট, এনসিপিও পার্ট, অন্যান্য ইসলামী দলও পার্ট, এবি পার্টিও পার্ট। হ্যাঁ, এবং এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের পার্ট শুধু রাজনৈতিক দলগুলো নয়, অনেক সিভিল সোসাইটির লোকেরাও। মানে সেই অর্থে আপনি বলতে পারেন আমি নিজেকে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে নিজেকে অ্যালাইন্ড মনে করি। তারা মনে করে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজেকে অ্যালাইন্ড মনে করি এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে, এবং আমি তাদের সাফল্য কামনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটা ফলাফল কেমন করবে, ভোটে ফলাফল কেমন করবে। আমি এটা আমার একান্ত ব্যক্তিগত মত, আমার ইনটিউশন বলা যেতে পারে। আমার একান্ত ব্যক্তিগত মত যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটি প্রধান ধারা হয়ে উঠবে, বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, এবং তার সাথে যারা সিভিল সোসাইটির পার্ট আছে, আমি তো যাদেরকে চিনি, যারা নিজেদেরকে অ্যালাইন করে তার সাথে, হ্যাঁ, তারা মিললে, তারা একসাথে, এখনো এটাকে ক্রিস্টালাইজড হয়নি, কিন্তু তারা যদি একসাথে মিলে এই ফ্রন্টটার পাশে দাঁড়ায়, তাহলে এটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠবে আর কি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফ্রন্টকে সাহায্য করার জন্য ইন্টেলেকচুয়ালি অনেক লোক কাজ করছে।